আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বন্ধু দর্শক, মহান বিজয়ের মাসে একুশে পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি একুশের বিশেষ অনুষ্ঠান বিজয়ের 49 দেখবার জন্যে। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত সম্মানীয় অতিথি হিসেবে আছেন তানভীর মোকাম্মেল। তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, তবু বলছি তিনি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে চলচ্চিত্র নির্মাণ করেছেন, অসংখ্য পুরস্কার পেয়েছেন, সম্মান পেয়েছেন। তিনি গবেষণা করেন, কবিতা লেখেন এবং সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় বেঁধে রাখবার জন্য যা কিছু করবার সবই তিনি করে যাচ্ছেন, অনেকটা এককভাবেই বলতে গেলে। তার সাথে আজকে কথা বলবো। আমাদের আজকে বিশেষ আমন্ত্রিত অতিথি তানভীর মোকাম্মেল, চলচ্চিত্রকার। ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য, একুশের স্টুডিওতে আসবার জন্য ধন্যবাদ। আমাদের বিষয়বস্তু আজকে হচ্ছে বিজয়ের 49। আচ্ছা, মহান বিজয়ের মাসে আমাদের বিশেষ অনুষ্ঠান। কথা বিভিন্ন বিষয় হতে পারে। আপনার সাথে কথা বলতে গেলে চলচ্চিত্র, কবিতা, সাহিত্য, সংস্কৃতি, সমাজ, চলচ্চিত্র দিয়ে বরং শুরু করি, সিনেমা দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই কিন্তু প্রথম স্বল্পদৈর্ঘ্য চরিত্রবাণী তৈরি করেছিলেন। কবি নির্মলেন্দু গুণের সেই বিখ্যাত কবিতা হুলিয়াকে অবলম্বন করে, নাকি? যদি ভুল না বলে একদম ঠিক আছে। তো সেখান থেকে তারপর আপনি যে ফিচার ছবিগুলো বানিয়েছেন, দেশে বিদেশে সমাদৃত হয়েছে, আপনি সমাদৃত হয়েছেন। আপনি এই যে মুক্তিযুদ্ধের চেতনাকে শিরোধার্য করে আপনি যা কিছু করেছেন, মধুমতি নিয়ে, কি বলে, নদীর নাম মধুমতি, চিত্রা নদী, সবকিছুর মধ্যে এমনকি ডকুমেন্টারি যেগুলো বানিয়েছেন, সেই ডকুমেন্টারিগুলোতেও কিন্তু আপনার সেই ছায়াটা, এখান থেকে বেরোনো মুশকিল, বেরোনো সম্ভব না। অন্তত আপনার মননে যেটা রয়ে গেছে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িকতা রয়ে গেছে, সেটি চিত্রা নদীর পাড় দেখলে বোঝা যায়। লালন নিয়ে কাজ করেছেন আপনি, অসংখ্য, বললে কথা বলতে গেলে বলে আমারই বলা বেশি হয়ে যাবে। আমি বলছি এই কারণে হয়তো আপনাকে একটু খুঁচিয়ে দেয়া যে আপনি কথাগুলো বলেন। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ভেতরে যে প্রত্যাশাগুলো ছিল, তার মধ্যে অবশ্যই একটি প্রত্যাশা ছিল যে আমরা একটি সুস্থ সংস্কৃতি চর্চার মধ্যে বাংলাদেশকে নিয়ে যাব। সেখানে চলচ্চিত্র একটি বিশেষ ভূমিকা পালন করবে। এই চলচ্চিত্রের এই বিশেষ ভূমিকা পালন করবে, এটি নিয়ে বরং আপনার কাছ থেকে কিছু শুনি। আসলে আপনি যে বললেন না যে কেন বারবার মুক্তিযুদ্ধের কাছে ফিরে যাই, বা আমাদের প্রজন্মের আরও কেউ আছেন, আসলে বিশেষত ওই বয়সটা খেয়াল করুন। মানে যখন আমরা সবে কৈশোর থেকে তারুণ্যে প্রবেশ, যখন খুব মানুষ সংবেদনশীল থাকে সমস্ত ইন্দ্রিয়গুলি, তখনই আমরা দেখলাম এই ভয়াবহ গণহত্যা, শরণার্থীদের দুঃখ কষ্ট, সংখ্যালঘুদের উপরে নির্মম নৃশংসতা, নারী নিপীড়ন, নানা রকম ইসলামী মৌলবাদ বা এই রাজাকার আলবদরদের সব নৃশংস কার্যকলাপ। তো এগুলো প্রসঙ্গ তো আপনার ঝুলিতে, জীবন ঝুলিতে এসছে যে ভয়াবহ গণহত্যা। 71 তো শুধু বাংলাদেশের স্বাধীনতার বছর না, 71 পৃথিবীর একটি সবচেয়ে নৃশংসতম গণহত্যারও ঘটনা, এইটুক জনপদে এত লক্ষ লক্ষ মানুষকে। তো এইটা বোধহয় আমাদের তরুণ মনে এমন একটা অভিঘাত সৃষ্টি করেছিল যে এখনই যখন পিছনে কোনো ছবি করার কথা ভাবি, আমি মুক্তিযুদ্ধের কোনো ঘটনা, এবং আছেও তো এত ঘটনা আমরা দেখেছি বা শুনেছি, সবাই জানে। তো সেইটা বোধহয় অবচেতনে হয়, এটা সবসময় কনসিয়াসলি হয় তা না। আর বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধে যখন স্বাধীন হলো, আমরা কত আশা করেছিলাম চলচ্চিত্রের ব্যাপক বিকাশ ঘটবে। কিছুটা সমস্যা তার আগে থেকেই ছিল, মানে 60-এর দশক থেকে শুরুটা তো খুব ভালো হয়েছিল আমাদের বাংলা। বঙ্গবন্ধু তৈরি করলেন এফডিসি, পরপর কি সুন্দর সব ছবি হয়েছিল, আপনার মনে আছে, নদী ও নারী, সূর্য স্নান, পূর্বদিকাল। তারপরে যখন হলো, তার আগে একটু জাতীয়তাবাদী চেতনার ছবি হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলা, জীবন থেকে নেওয়া। কিন্তু এফডিসিতে কিন্তু তখন ওই পুরনো ইয়েগুলোই রয়ে গিয়েছিল, ধ্যান ধারণা, একটু পাকিস্তান পর্যন্ত উর্দুতেও ছবি, অবকাঠামো তো ভালো, হ্যাঁ, ভালো ছিল। তারপরে দেশ স্বাধীনের পরে দেখা গেল খুব একটা পরিবর্তন হয়নি। কিছু ব্যক্তি ফিল্ম মেকার কিছু ভালো ছবি করেছিলেন, ওরা 11 জন, তারপরে অরুণোদয়, অগ্নিসাক্ষী, মেঘের অনেক রম, আলমগীর কবির ভাইয়ের ছবিগুলি, ধীরে ভয় মেঘনা, মুক্তিযুদ্ধের ছবি হয়েছে কিছু, কিন্তু যতটা হওয়া উচিত ছিল মূলধারা হয়নি। হয়তো জহিরান বেঁচে থাকলে হতে পারতো, সেটা আমি বলছি এই ভরসায়। কেন হতে পারতো দেখেন, ওই যুদ্ধ চলনকালীন সময়ে তখন তো কত কষ্ট, সম্পদের স্বল্পতা, তার মধ্যেও কিন্তু তারা 3টে ছবি করেছিলেন, অসাধারণ 3টে প্রামাণ্যচিত্র। স্টপ জেনোসাইড, যেটা যে কোনো বিচারে একটা আন্তর্জাতিক মানের প্রামাণ্যচিত্র, আলমগীর কবির করেছিলেন লিবারেশন ফাইটার্স,
বাবুল চৌধুরী করেছেন নিউসেন মিলিনিয়া মিলিয়ন্স। তো তার মানে ওই আবেগটা ছিল, ওই আরেদা দক্ষ ছিলেন। জহির রানী হারানোটা একটা ক্ষতি হয়েছে। একটু থামাই, শুধু আবেগ দিয়ে কি ভালো চলচ্চিত্র হয়? না না না, আমাদের এখানে প্রশিক্ষণের প্রয়োজন আছে, প্রশিক্ষণের খুব অভাব আছে। এবং আমাদের এখানে উচিত এখন, মানে উচিত আরও আগেই ছিল, ফিল্ম ইনস্টিটিউট তৈরি করা। দেখেন ভারতে যে ফিল্ম এত ডেভেলপ করলো, খেয়াল করে দেখবেন ক্যামেরার পেছনে সবই পুনা ফিল্ম ইনস্টিটিউট বা এখন সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউট ছেলেমেয়েরা। তো এখন আপনি কেউ স্বভাব কবি হতে পারে, কিন্তু স্বভাব চলচ্চিত্রকার হওয়া যাবে না। অর্থাৎ আপনাকে প্রশিক্ষণ, তাদের প্রযুক্তিগত মাধ্যম সেটা আমাদের ঘাটতি আছে। এখন সরকার করেছেন, খুব ভালো হয়েছে, একটু বেটার লেট দ্যান নেভার শুরু হয়েছে। তারপরে যেটা হলো, বঙ্গবন্ধু মৃত্যুর পরে আপনার মনে একটা অন্ধকার সময় নেমে এলো, তো শিল্প সংস্কৃতির সব ক্ষেত্রে। আবার সেই পাকিস্তানি ধ্যান ধারণা, আবার সেই মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, বঙ্গবন্ধুর কথা বলা যাবে না, একটা যেখানে সংবিধান থেকেই তো ধর্মনিরপেক্ষতা কেটে তাহলে ওইটা কী সব করালো। এই সংবিধান তো বাতাসে ভেসে আসেনি, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এত মুক্তিযোদ্ধাদের ত্যাগ তিতিক্ষা, এবং এই যে দাবিগুলি, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এগুলো তো সেই 52 সাল থেকেই তো দেশের মানুষ রাজপথে মিছিল করে করে এই জায়গায় এসেই তো বঙ্গবন্ধুর একটা সংবিধান করতে পারলেন। তো সেটাকে তারা এক কলমের খোঁচায়। তো সেটা চলচ্চিত্রের ক্ষেত্রে হলো কি, মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র দেখলাম যে তারা কিছু করছে না, সেই কারণে আমরা খুব বিরক্ত ছিলাম তরুণ বয়সে। এবং আমার মনে আছে, আপনার মনে আছে, মোর্শেদ করলো আগামী, আমি করলাম হুলিয়া, খুবই স্বল্প ব্যয়ে সামান্য আয়োজনে 16 মিটার, কিন্তু দেখা গেল মানুষ বোধহয় এরকম ছবি চাইছিল, এগুলো কিন্তু মানুষ গ্রহণ করেছিল। বড় ছবি আমি তখন করি মুক্তিযুদ্ধের পরে, নদীর নাম মধুমতি, ওই ছবিটাতেই প্রথম বঙ্গবন্ধুকে মানে বক্তৃতা দেখানো হলো। হুলিয়াতে অবশ্য প্রথম দেখানো হয়েছিল, ওনাকে দেখানোই যেত না। তো মুক্তিযুদ্ধের তারে খুব সুন্দর সুন্দর 2-3টে ছবি করলেন। মোর্শেদের তো অনেকগুলি ছবি, মোর্শেদ ইসলাম উনিও আমার মতোই বোধহয় মুক্তিযুদ্ধ দিয়ে তাড়িত ছবি করেছেন। বিকল্প ধারায় কিছু ছবি তৈরি হয়েছে। তারপর আলমগীর কবির ভাইকে হারানোটাও একটা ক্ষতি হলো, উনিও তো বেঁচে থাকলে হয়তো। আমাদের এখানে 3টা মৃত্যু মুক্তিযুদ্ধের ছবিকে খুব ক্ষতি করেছে, জহির রায়হানের মৃত্যু, আলমগীরের মৃত্যু আর তারেক মাসুদের মৃত্যু। এইগুলো যদি এরকম অসময়ে অপঘাতে মৃত্যু না হতো, আমাদের এই সুস্থ ধারা চলচ্চিত্র। 3জনই কিন্তু অপঘাতে মৃত্যু হলো, সেটাই আমার খুব মন খারাপ লাগে আর কি। আপনি যে একটু আগে মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি কথা, তাড়নার কথা বলছিলেন, যে আপনার জীবনঢুলিতে অসাধারণ শরণার্থীদের যাওয়ার যে অসাধারণ কিছু দৃশ্য আছে, যেটা কিন্তু আমরা নাসিরুদ্দিন ইউসুফের 71-এর যিশুতেও পেয়েছিলাম, শরণার্থীদের এই ব্যাপারটা। বাংলাদেশ স্বাধীন না হলে আপনার পক্ষে এই কাজগুলো করা খুব সহজ হতো? সহজ যে এখনো হচ্ছে তাও বলছি না, না এটা তো হতেই না। আমরা তো পরাধীন জাতি থাকতাম না। পরাধীন হলে আপনি শিল্প সাহিত্যে কতটাই করতে পারতেন। এবং আপনি দেখুন যে পাকিস্তানিরা, তারা তো এখানে ফিল্ম ডেভেলপই করতে চায়নি। তারা পুরো অদ্ভুত একটা অজুহাত দিত যে পুরো অঙ্গে জল কাদা বেশি, এখানে বাতাসি, হিউমিডিটি বেশি, এখানে সেলুলয়েড হবে না। খুবই খোঁড়া যুক্তি, কারণ একই অক্ষাংশে দেখেন টালিগঞ্জ, কলকাতা, ঢাকা তো একই অক্ষাংশ, কিন্তু দেখেন কি রমরমা ইন্ডাস্ট্রি আছে, ওখানে বৃষ্টি কিছু কম হয় না। তো নেহাত বঙ্গবন্ধুরা যে 54 সালে মন্ত্রিসভা হলো, উনি শিল্পমন্ত্রী হলেন, তরুণ তখন উদ্যোগী, ওনার কারণেই তো এই বিসিটা হলো। তো ওরা তো এখানে ফিল্ম ইন্ডাস্ট্রি করে, মানুষ বাঙালিদের তো ওরা মানুষই জ্ঞান করতো না, আমাদের তো 2য় শ্রেণীর নাগরিক। তো সেইটা, অথচ বাংলার কালচার কত উন্নত সবসময় ছিল। সেজন্য আমি বলবো যে আমাদের অন্য দিকের কালচার যত উন্নত ছিল, ফিল্মটা একটু কমই ছিল। এবং স্বাধীনতার পরে দেখেন নাট্য আন্দোলন কিন্তু খুব বিকশিত হয়েছিল, খুবই আপনি ইয়ে থেকেই বেরো, এটা সিনেমা ওটা হয়নি। একটা হতে যে মূলধারার ওরা ঠিক ওইভাবে ছিলেন না, মোটিভেটেড ছিলেন না, যেই কথা বলি, আদর্শায়িত ছিলেন না। বরং এই বিকল্প ধারার তখনকার তরুণ ছিলেন আমাদের প্রজন্মের, আমাদের আসার পরে হয়তো কিছু ছবি তৈরি হয়েছে। আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের মানে জাতীয়তাবাদী চেতনার পক্ষে যুদ্ধের আগেও ছবি হয়েছিল। দুটো কথা তো বলতে পারি। একটা হচ্ছে আপনার মনে আছে খুব আবেগ তৈরি করেছিল সিরাজউদ্দৌলা, এবং জীবন থেকে নেওয়া তো একদম খুবই চমৎকার একটা। আরো কিছু ছবির কথা আপনি উল্লেখ করেছেন, আরো করতে চাচ্ছিলেন, কাঁচের দেয়াল বা, হ্যাঁ ওগুলো তো খুবই সুন্দর ছবি। মানে এইগুলো কি পরোক্ষভাবে ভালো চলচ্চিত্র নির্মাণের দিকে করেছিল, প্রেরণা দিচ্ছিল? হ্যাঁ ভীষণভাবে। ধরেন কাঁচের দেওয়াল, জহির রায়হানের যে কোনো ছবি বলেন, এগুলি
ফিল্ম মেকিংয়ের দিক থেকেও কিন্তু খুব উন্নত মানের ছিল, যে কোনো দেশের সঙ্গে তুলনীয় ছিল। তখন এফডিসিতে খুব দক্ষ টেকনিশিয়ানসও ছিলেন, মেধাবী কিছু মানুষ ছিলেন, হ্যাঁ, নাজির আহমেদ, জহির রায়হান, আরও অনেকের কথা আমরা জানি, ফতেহ লোহানী। কিন্তু পরে কেন জানি সে মেধার ব্যাপারটা কমে গেল, মেধা ও মননটা কমে গেল। খুব লুম্পেন ধরনের মানুষেরা এই জগতে ঢুকে পড়লো এবং কালো টাকা ঢুকে পড়লো। ৭১-এ জি, জহির রায়হান, আলমগীর কবির এরা ছাড়া চলচ্চিত্রে যে রমরমা অবস্থা ছিল, সেখান থেকে কিন্তু বিশাল অঙ্কের বিশাল সংখ্যার মানুষকে আমরা কিন্তু মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হতে দেখিনি। এটা একটা দুঃখের কথা, সেটি নিয়ে কথা বাড়াতে চাই না, এই দুঃখই থাক। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসবো। ভালো বলেছেন। বন্ধু দর্শক, আমরা আজকে বিজয়ের ৪৯-এ কথা বলছি বিশিষ্ট চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের সঙ্গে। আবার আমরা তার কাছে ফিরে আসবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে আসছি আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান বিজয়ের ৪৯-এ কথা বলছি বিশিষ্ট চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের সঙ্গে। আমরা কথা বলছিলাম যেগুলো, সেটা ফিল্ম নিয়ে কথা বলছিলাম, এখনো একটু কিছুক্ষণ ফিল্ম নিয়ে কথা বলি। সেটি হচ্ছে যে প্রামাণ্যচিত্র, ডকুমেন্টারি ফিল্ম। প্রামাণ্যচিত্র একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মানুষ, অনেক কিছুকে তুলে ধরতে পারে। কিন্তু সেই কোন কালে আমরা লুজিয়ানা স্টোরি দেখেছিলাম, পরিবেশ নিয়ে একটা অসাধারণ, তাই তো, অসাধারণ একটা ছবি। এরকম তারপরের থেকে তো প্রামাণ্যচিত্র আপনিও তো অনেকগুলো প্রামাণ্যচিত্র তৈরি করেছেন। আমার করতে ভালো লাগে প্রামাণ্যচিত্র। আপনার বিশেষ পছন্দের জায়গা বোধহয় নদী, একটা নদী, পরিবেশ, জি, বা বরেণ্য ব্যক্তিত্ব, এটা নিয়ে একটু কথা। আচ্ছা, আমি প্রথমে বলি যে সত্যের কাছে তো ধরেন লক্ষ্য তো থাকে শিল্পী হিসেবে জীবন সত্যের কাছে পৌঁছানো। সত্যের কাছে হলে দুইভাবে যাওয়া যায়। একটা কাহিনী ছবির মধ্যে দিয়েও যাওয়া যায়, আপনাদের সঠিক গল্প থাকে, সঠিক লোকেশন, সঠিক চিত্রনাট্য সংলাপ বা সঠিক মিউজিক শ্যুট করতে পারলে আপনি বাস্তবতার অনেক কাছাকাছি যেতে পারবেন। কেউ বলবে না যে পথের পাঁচালী বা বাইসাইকেল থিপস বাস্তব না, যথেষ্ট কিন্তু সিনেমা, কিন্তু বাস্তবের কাছাকাছি। কিন্তু প্রামাণ্যচিত্রে তো আবার প্রত্যক্ষভাবে যাওয়া যায়, ওই একটা সুবিধা আছে, একদম জীবনের ছবি। তো আমি চেষ্টা করি, সবসময় সফল হই না, যে একটা কাহিনী ছবির পর একটা ডকুমেন্টারি করতে। মুক্তিযুদ্ধ নিয়ে বেশি করে বলি আজকে, যেহেতু মুক্তিযুদ্ধের সময় আমাদের ওই মাসটি, যে ভুলিয়ে দেওয়া হয়েছিল, তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জনগণের মধ্যে এটা ছিল, কিন্তু যারা তখন শাসক ছিলেন তারা কিভাবে বিকৃত করা, ভুলিয়ে দেওয়া। মিলেন কুন্দরা আছেন না, চেক উপন্যাসে একটা সুন্দর কথা আছে। ওনার কথাটা হচ্ছে যে স্ট্রাগল অফ পিপুল এগেনস্ট পাওয়ার, স্ট্রাগল অফ মেমোরি এগেনস্ট ফরগেটিং। ক্ষমতার বিরুদ্ধে মানুষের সংগ্রাম হচ্ছে বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির সংগ্রাম। ক্ষমতাসীনরা পুরনো ভুলিয়ে দিতে চায়, তাহলে ওদের শাসন শোষণের সুবিধা। পাকিস্তানিরা চিরকাল আমাদের রুট, এই যে বাংলার রুট থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চেয়েছে, নেহাত বঙ্গবন্ধু বন্ধেরা এটা আবার ফিরে এনেছেন। তো আমাদের শিল্পীদের কাজ তো আমাদের এই রুটের কথা বারবার বলা, আমাদের ইতিহাসের কথা বলা। তো আমি দেখলাম যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এত বিকৃতি ঘটছে, আপনার মনেই আছে ওই সময় ৭৫-এর পরে আমাদের প্রজন্ম ১৯৭১ নামে একটা মেগা প্রামাণ্যচিত্র করেছি মুক্তিযুদ্ধের উপরে, প্রায় ৩.৫ ঘন্টা। তাহলে নতুন প্রজন্মের কোনো ছেলে মেয়ে যদি জানতে চায় যে রাজনৈতিক দিকগুলি কী ছিল, কূটনীতিক দিকগুলি কী ছিল, গণহত্যা, নারী নিপীড়ন, শরণার্থীর কথা বললেন, মোটামুটি সে জানতে পারবে বাহিনীগুলি গঠন, শেষ চূড়ান্ত যুদ্ধ ডিসেম্বরে। আমার খুব দুঃখ ছিল যে এত বড় গণহত্যা যেটা আমরা প্রত্যক্ষ করি, এটার কথা কেউ বলতো না, বুঝছেন, পৃথিবীতেই বলতো না, জানি না হয়তো। তা আমি দেখি একটা মোটা বই, মেজর জেনোসাইডস অফ দ্য 20th century, বেশ কিছু। তো আমি বইটা নামালাম, দেখি, আমি মনে হচ্ছে এবার তো বাংলাদেশের মধ্যে অনেক কিছু পাবো, নতুন তথ্য, ওরা তো ভালো গবেষক হয়। ও বাবা, পাতার পর পাতা ধরেন এই রুয়ান্ডার গণহত্যা, কম্পুচিয়ার গণহত্যা, বসনিয়ায় তখন সবই ঘটেছে ওই গণহত্যা, এবং হলোকস্ট নিয়ে তো অর্ধেক বই তো ইহুদি নিধন নিয়ে, কিন্তু বাংলাদেশের উল্লেখই নাই, একদম উল্লেখই নেই। এবং আমি এত ব্যথিত হয়েছিলাম, আমি তখন ওই দোকানে ঠিক করেছি আমি অন্য একটা ফিচার ফিল্ম কথা মাথায় ঘুরছি, আমি বইটা করবো না, এই আগামী কিছুদিন, কয়েক বছর, আমি জানি লম্বা সময় লাগবে, আমি গবেষণা করে মুক্তিযুদ্ধ নিয়ে একটা বড় প্রামাণ্যচিত্র করবো। তো ওইটা করে আমি মানসিকভাবে খুব তৃপ্তি পেয়েছি, যে যাক আমরা তো থাকবো না, কিন্তু ছবিটা যারা দেখতে চায় দেখবে। ওইটা করতে গিয়ে আমি তাজউদ্দিন আহমেদকে নতুন করে জানলাম, তার ত্যাগ তিতিক্ষা। তো তারপরে তারেক মাসুদ খুব ভালো ছবি বানিয়েছেন, ডকুমেন্টারি, মুক্তির গান, এবং ওই মুক্তির গান বিভিন্ন দেখানোর অভিজ্ঞতা নিয়ে মুক্তির কথা নামে একটি ছবি করেছেন। তো এগুলো হয়েছিল কি আমাদের ইতিহাসকে, মুক্তির ইতিহাসের ব্যাপারে তরুণদের আবার নতুন করে উৎসাহী,
উৎসাহটা ছিল, সবাই জানতে চাইতো খুব, কিন্তু ওটাকে তো ঢেকে রাখা হয়েছিল। এখন ধরুন এটা সুবিধা হয়েছে, এখন মুক্তিযুদ্ধের কথা খুব বলা যাচ্ছে ভালো করে, তখন তো বলা যেত না। বলা যাচ্ছে কিন্তু যথাযথভাবে শুদ্ধভাবে বলতে পারছি কিনা সেটার জন্যে আমি বলবো আমাদের জাতীয় চরিত্র একটু দায়ী। আমরা খুব আবেগে চলি, আমরা যতটা না আবেগে চলি ততটা গবেষণালব্ধ সত্যর প্রতি নিষ্ঠাবান থাকি না। এটা আমাদের জাতির জিনে আছে, আমরা খুব আবেগী জাতি বাঙালি। সব কিছু ছোট্ট কথায় উত্তর যদি হলো সেটা হচ্ছে যে যারা উগ্রবাদী, ধর্মান্ধ, মৌলবাদী এবং বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাস করে না, তারাও তো এই দেশেরই মানুষ, অনেকে, বেশিরভাগই তাদেরও তো আবেগ আছে, কিন্তু তারা কিন্তু অনেক গুছিয়ে, অনেক, যেটা বলছিলেন আপনি, যে গবেষণালব্ধ জ্ঞান নিয়ে কৌশল অবলম্বন করে এগোচ্ছে এবং ধ্বংস করতে চাচ্ছে আমাদের বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা। সম্প্রতি কিছু ব্যাপারগুলো তো আপনি দেখছেন, সেটা না। এইগুলোর বাদে আমি আপনাকে, অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমি একটু অন্য কথায় যাই। সেটি হচ্ছে যে ৭১-এর পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমরা বর্তমান বাংলাদেশকে কীরকম দেখছি, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে বিজিতদা বলতে হয় যে অনেকখানি সরে গেছে, এটা খুব বেদনার। এটা ঠিক যে আমাদের বাংলাদেশের বৈশ্বিক উন্নতি হয়েছে, চোখে পড়ার মতো উন্নতি হয়েছে, অত্যন্ত প্রশংসনীয়। আজকে আমরা সেই একসময় বটমলেস বাস্কেট বলে ঠাট্টা করা আছে, আজকে কেউ সেটা বলতে পারবে না। আমাদের জিডিপির হার ভালো, আমাদের বৈদেশিক মুদ্রার ভালো, সামাজিক সূচকে সব কিছুতে আমরা দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে এগিয়ে গেছি, অথচ আমরা কত পরে শুরু করেছি। দেখুন, এশিয়ার অধিকাংশ দেশ স্বাধীন হয়ে গেছে 40-এর শেষে বা 50 দশকের মাঝে, আমরা তো অনেক লেটে স্টার্ট করেছি। আমরা ৭১-এ এসে প্রথম শুরু করলাম যখন ওরা, কিন্তু আমরা তাদের ধরে ফেলেছি, অনেক দেশকে আমরা ছাড়িয়ে গেছি। এবং যদি আমার মনে এই ধারা চলতে থাকে আমরা আরও দ্রুতই ছাড়িয়ে যাবো। মানে পূর্ববঙ্গের মানুষ পরিশ্রমী, বাংলাদেশের মানুষ পরিশ্রমী, উদ্যোগী চিরকালই ছিল। বাঙাল বলে যতই ঠাসি ঠাট্টা করা হোক, বাঙালরা কিন্তু জেদ আছে, ওই যে বঙ্গবন্ধুর দাবায় রাখতে পারবা না, একদম মনের কথাটা বলেছে মানুষের। এবং ওই যে আমাদের তো বাংলাদেশকে ঠেকিয়ে রাখা যাবে না, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের সামনে এই বিপদটা আজ বড় হয়ে গেছে, এই ইসলামী উগ্রতা। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমাদের আগে অনেক জাতি শেষ হয়ে গেছে। তারা এত কিছু কথা বলে এবং হযরতের, কিন্তু এই কথাটা তারা বলে না, সেই বিদায়ের বাণীর কথা বলে না। উনি মদিনা সনদ করেছিলেন সংখ্যালঘুদের জন্য যথাযোগ্য মর্যাদা, তাদের তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম, সবার জন্য ধর্ম ব্যবস্থা রেখেছিলেন। তো এরা একটা খেয়াল করবেন, এরা যে ঠিক এরা অনেক বিদেশ থেকে এরা অনুপ্রাণিত বা অনেক রকম সাহায্য পায় বোধ হয়। কারণ এই যে যদি কিছুমাত্র দেশপ্রেম থাকতো, তাহলে এই বাঙালি, বাংলার ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, এগুলোর প্রতি তাদের একটু দায়বদ্ধতা আমরা আশা করতেই পারতাম। তো এটা ঠিক যে এরা তো ৭১-এরও বিরোধিতা করেছে। ৭১-এ যে রাজাকার যারা ছিল তারা তো এরাই, এদেরই সেই দর্শনটাই তার এখন নানা নামে বহন করছে, ইসলামের নামে। রাষ্ট্রে হয়তো ভালো মানুষেরা আছেন, রাষ্ট্র ভালো দিকে চলছে, সমাজটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এই অশিক্ষিত, অর্ধশিক্ষিত, সঠিক পথে আনা যায়। এটাকে আপনাকে সমাজে ভালো চলচ্চিত্র নির্মাণ করতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, ভালো চল করতে হবে, আরো কিছু কাজ, ভালো সাহিত্য করতে হবে, ভালো সঙ্গীত করতে হবে এবং ফোকাস করতে হবে যে আমি গ্রামগুলো আমরা ছেড়ে দিয়েছি কেন জানি। গ্রামে এখন কোনো যাত্রা নেই, পালা নেই, গান নেই, ওটা একেবারে শুধু ওয়াজ মাহফিল ছাড়া কিছু। ওয়াজ মাহফিলে কোনো দোষ নেই, কিন্তু ওয়াজ মাহফিল যদি সারাক্ষণ এই নারী বিরোধী কথা, সংখ্যালঘু বিরোধী কথা, উগ্র কথাবার্তা, মানুষকে একটা উগ্রতার মধ্যে ঠেলে দিচ্ছে, সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আপনি দেখছেন কী ধরনের সব খুন হচ্ছে এখন, অদ্ভুত অদ্ভুত খুন, বাবা মা বাচ্চাকে মেরে ফেলে, বোন ভাইকে, এইসব আমরা আগে শুনিনি। এগুলো সামাজিক অসুস্থতা। তা আমার মনে হয় রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের এখন বিশেষ লক্ষ্য করতে হবে যে সমাজকে ঠিক করা। হ্যাঁ, আমরা যেটা ছেলেরা বাচ্চারা আন্দোলন করেছিল না যে রাস্তা বন্ধ, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, তা আমরা রাষ্ট্র প্রায় মেরামত করে ফেলেছি, এখন আমাদের সমাজ মেরামত করতে হবে। এবং আমাদের এখন কিছু সমাজ নেতা দরকার যারা সমাজ নিয়ে কাজ করবেন এবং শিল্প সাহিত্য নিয়ে কাজ করবেন। আপনি দেখবেন আমাদের সেটের ডিজাইনের শেষে পিছনে জয় বাংলা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা জয় বাংলা 71-এর রণহুঙ্কার বলি, যে জনহুঙ্কার দিয়ে আমরা পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করেছিলাম। মিত্রবাহিনীও ছিল, ভারত আমাদের সাথে করেছিল, সহযোগিতা করেছিল। আপনি কি মনে করেন যে এই রণহুঙ্কার এখন এটি তো আদালত কর্তৃক আইন হয়ে গেছে জাতীয় স্লোগান হিসেবে, এই যে আপনি যে সমাজের কথা বলছিলেন, একটি খুবলে খাওয়া সমাজ বা একটি প্রায় নষ্ট হয়ে যাওয়া সমাজ,
সেখানে নতুন প্রজন্মর কাছে এই স্লোগানটি নিয়ে আমরা আরও পৌঁছতে চাই। খুবই দরকারি, খুবই দরকার। আপনি খেয়াল করুন যে বাংলা, জয় বাংলা, বাঙালি চেতনা, বাঙালি ইতিহাস, এর মধ্যে এমন একটা সংগ্রামী ব্যাপার আছে যেটা ওই শাসকরা সবসময় ভয় পায়। সেই জন্য চায় না যে আমরা এই বাংলার ব্যাপারটা ইতিহাসের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে, বা স্লোগানেও বাংলা কথাটা, বাংলা শুনলে তাদের একটু অস্বস্তি লাগতে থাকে, কেন জানি। সেই জন্য এটা বড় করে আনা দরকার, এবং এটা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, এবং এটা আনলেই মুক্তিযুদ্ধের স্মৃতিটা আবার ফিরে আসে, তার সমস্ত গৌরব গাথা নিয়ে, সব কিছু যন্ত্রণা বেদনা নিয়ে। তো এটা তো খুব সঠিক, এবং এটা আমাদের আনতেই হবে। ধন্যবাদ তানভীর মোকাম্মেল। জি, আপনার সঙ্গে কথা বলে আমরা খুব খুশি হয়েছি, এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই খুব ঋদ্ধ হয়েছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকে আবারও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। বন্ধু দর্শক, আজকের বিজয় 49 আমরা শেষ করছি। কথা বলছিলাম আমাদের আজকের বিশেষ সম্মানীয় আমন্ত্রিত অতিথি চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের সঙ্গে। অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি। চলচ্চিত্র নির্মাণের বাইরে চলচ্চিত্রের সমাজ শুদ্ধ করবার জন্য চলচ্চিত্রের ভূমিকা, সংস্কৃতির ভূমিকা, চর্চার ভূমিকা, এগুলি বলেছেন তিনি। আরও বলেছেন নতুন প্রজন্মকে জয় বাংলা স্লোগান নিয়ে সমাজটাকে আবার শুদ্ধতার জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্যে, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা এই বিজয়ের মাস, আমাদের গৌরবের মাস, অহংকারের মাস। আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি, মুক্তিযুদ্ধের চেতনাকে সবসময় ধারণ করি। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন।